আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক মনোবিজ্ঞান প্রথম পত্রে আরেকটা ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা পূর্বের ক্লাসে মনোবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শিক্ষণ ও স্মৃতি নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে স্মৃতি সংগঠন প্রক্রিয়া। আমরা এর আগে শিক্ষণ সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছিলাম যে শিক্ষণের ফলাফল কিন্তু কিভাবে নির্ধারিত হয়, স্মৃতির সাপেক্ষে। আমরা যে জিনিসগুলো শিখি, অর্থাৎ আমাদের শিক্ষণ যেটুকু সংগঠিত হয় সেটা কিন্তু আমাদের কি স্মৃতিতে সংরক্ষিত থাকে। এখন ঠিক কোন পর্যন্ত বা কোন পর্যায়ে গেলে সেটাকে আমরা কি স্মৃতি হিসেবে বলতে পারি। আমরা সাধারণত মস্তিষ্কে নানান ধরনের তথ্য সংরক্ষণ করে থাকি। তো দীর্ঘস্থায়ী হিসেবে যে জিনিসগুলো আমাদের মাথায় থেকে যায় সেটাই কিন্তু মূলত আমাদের স্মৃতি। আবার এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা কি স্বল্প সময় মনে রাখতে পারি, সেটাও কিন্তু কি স্মৃতি, কিন্তু সেটা হয় কি স্বল্পস্থায়ী স্মৃতি। আবার ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা দীর্ঘ সময় যেটা মনে রাখতে পারি সেটাকে কি দীর্ঘস্থায়ী স্মৃতি হিসেবেও বলতে পারি। তো এরকম বিভিন্ন স্মৃতির যে প্রকারভেদ, স্মৃতির সংজ্ঞা এবং স্মৃতি সংগঠিত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আজকে কিন্তু আমরা জানবো। তো আমরা জীবনের ক্ষুদ্র পরিসরে যে আমরা অনেক কিছু দেখি বা জানি, তার সব কিছু কিন্তু মনে রাখতে পারি না। তার কিছু অংশ আমরা মনে রাখতে পারি, কিছু অংশ ভুলে যাই। আবার দেখা যায় কোনো কোনো ঘটনার ক্ষেত্রে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পুরোপুরি মনে রাখতে পারি অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও। আবার কোনো কোনো ঘটনার ক্ষেত্রে দেখা যায় যে মুহূর্তের মধ্যেই আমরা সেটা আর মাথায় রাখতে পারি না, সেটা আমরা ভুলে যাই। তাহলে স্মৃতি সম্পর্কে আমরা বলতে পারবো সেটাই যে অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করার ক্ষমতাকে স্মৃতি বলা হয়। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলোর যতটুকু আমরা মনে রাখতে পারি বা পুনরুৎপাদন করতে পারি সেটাই হচ্ছে মূলত আমাদের স্মৃতি। এছাড়া বাকি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে বিস্মৃতি বলতে পারি, যেটা আমাদের মাথায় থাকে না। তো আমরা শিক্ষণ সম্পর্কে বলেছিলাম অনুশীলনের ফলে দীর্ঘস্থায়ী কোনো কিছু কি অভিজ্ঞতা অর্জন বা আচরণের পরিবর্তন। তাহলে আমাদের যেটুকু শিক্ষণ হয় সেটার মধ্যে যেটুকু মনে থাকে বা যেটুকু মনে থাকে না সেটার যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা স্মৃতির একটা সহজ ধারণা পেয়ে যাব। যেমন আমরা যা শিখি সেখান থেকে যেটুকু ভুলে যাওয়াটুকু বাদ দিয়ে দিলে যে অংশটুকু আমাদের মনে থাকে সেটাই কিন্তু মূলত আমাদের স্মৃতি। তাহলে স্মৃতি সম্পর্কে আমরা বলতে পারি স্মৃতি হচ্ছে শিক্ষণ মাইনাস বিস্মৃতি। অর্থাৎ আমরা এই যে ভুলে যাওয়া অংশটুকু যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের যেটুকু শিক্ষণ থেকে যেটুকু আমাদের মনে থাকবে সেটাই হয়ে যাবে কি আমাদের স্মৃতি। এটাই হচ্ছে স্মৃতির একটা বেসিক আইডিয়া বা স্মৃতির সংজ্ঞা যদি আমরা বলি তাহলে পূর্ব অভিজ্ঞতা থেকে যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করার যে ক্ষমতা সেটাই হচ্ছে মূলত স্মৃতি। আমরা যদি কয়েকজন মনোবিজ্ঞানীর সংজ্ঞা দেখি যে স্মৃতি সম্পর্কে কি বলেছেন, তাহলে মনে রাখবেন সবসময় যে প্রত্যেকটা টপিকেরই কয়েকজন যে মনোবিজ্ঞানের ক্ষেত্রে মনোবিজ্ঞানী কয়েকজন যারা সংজ্ঞা দিয়েছেন তাদের সংজ্ঞাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে খুবই উপকার হবে। এক্ষেত্রে আপনারা ক্রাইডার, জন সিরাজ এদের সংজ্ঞাগুলো হচ্ছে কি বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, এগুলো যেন কখনোই ভুলে না যান। তাহলে আপনাদের যে কোনো টপিক সম্পর্কে যদি আপনারা হচ্ছে বিভিন্ন মনোবিজ্ঞানীদের সংজ্ঞাগুলো পড়ে রাখেন তাহলে বেসিক একটা আইডিয়া কিন্তু আপনার মাথায় অলওয়েজ থেকে যাবে, যেটা আপনি কখনো ভুলবেন না। যেমন ক্রাইডারের সংজ্ঞা অনুযায়ী বলা যায়, খুব সহজভাবে বলতে গেলে স্মৃতি হলো তথ্য সংরক্ষণের এমন ক্ষমতা যা পরবর্তী সময়ে ব্যবহার করা যায়। এটাই কিন্তু আমরা বলেছি যে শিক্ষণ থেকে বিস্মৃতি হয়ে গেলে যেটুকু থাকে, শিক্ষণ থেকে বিস্মৃতি বিয়োগ দিয়ে দিলে যেটুকু থাকে সেটাই হচ্ছে আমাদের স্মৃতি। এরপর জন সিরাজের সংজ্ঞাটা যদি দেখি, স্মৃতি বলতে সেই প্রক্রিয়া সময়ের গুচ্ছকে বোঝায় যার দ্বারা অতীত অভিজ্ঞতা বর্তমান কার্যাবলীকে প্রভাবিত করে। এর মানে কি যে অতীতে যে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে সেটা আমাদের বর্তমান জীবনে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, অর্থাৎ আমরা যা শিখেছি সেটা যদি ভবিষ্যতে কাজে লাগাতে পারি, সেটা যদি আমরা মনে রাখতে পারি, মাথায় রাখতে পারি, পুনরুদ্রেক করতে পারি, তবেই কিন্তু সেটাকে আমরা স্মৃতি বলবো। এরপর আমরা যদি চিন্তা করি যে স্মৃতির ক্ষেত্রে যে মানুষের স্মৃতি এত মানে হচ্ছে কি সহজ একটা প্রক্রিয়া নাকি যে আমরা একটা জিনিস দেখলাম, পড়লাম, জানলাম, সেটা মনে রাখতেছি, ভবিষ্যতে কাজে লাগাচ্ছি। তো এভাবে হিসাব করলে দেখা যায় যে আমরা কিন্তু জানি আমাদের মোবাইল ফোন, ট্যাপ রেকর্ডার এগুলোতেও কিন্তু কি রেকর্ড করে স্মৃতি সংরক্ষণ করা যায়, যেটাকে আমরা কি মেমোরি কার্ডে হচ্ছে জমা হয়, যেটাকে আমরা মেমোরি বলে থাকি। তাহলে ওই যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু যথেষ্ট জটিল মনে হয় আমাদের কাছে। তাহলে মানুষের মাথায় এত পরিমাণে তথ্য বা এত পরিমাণ ঘটনা, এত পরিমাণ নলেজ যে আমরা রাখি, তাহলে বলতে পারি আমরা খুব সহজেই যে মানুষের এই যে স্মৃতি গঠন প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ একটা না, খুবই জটিল এবং খুবই মজাদার একটা কিন্তু প্রক্রিয়া। এটি খুবই উন্নত মানের একটা কিন্তু প্রক্রিয়া, কারণ
এই যে এত তথ্য মানুষের মাথায় থাকে, তাহলে চিন্তা করা যাক যে একজন মানুষের মস্তিষ্কের ক্ষমতা কতটুকু হতে পারে, যে সে কী পরিমাণ স্মৃতি মাথায় ধারণ করতে পারে। এরপর যদি আমরা একটু দেখি যে মানুষের যে তথ্য প্রক্রিয়াজাত করার যে বিষয়টা, অর্থাৎ আমাদের মধ্যে যে স্মৃতি গঠিত হয়, স্মৃতি সংগঠিত হয়, সেই জিনিসটা আসলে কিভাবে হয়, যে স্মৃতি আমাদের মাথায় কিভাবে একটার পর আরেকটা গুছিয়ে থেকে যায়। তো সেটার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো, যে 3টা ধাপ ফলো করা হয়, সেটা হচ্ছে কি, এই 3টা ধাপেই সাধারণত আমাদের স্মৃতি সংগঠিত হয়। যেমন সংকেত গ্রহণ, সংরক্ষণ, প্রত্যাবর্তন। তাহলে সংকেত গ্রহণ জিনিসটা কি? সংকেত গ্রহণ হচ্ছে আমরা অনেক কিছুই কিন্তু দেখি, তার সকল কিছু মনে রাখার জন্য আমাদের কোনো কি পয়েন্ট, যেগুলো আর কি আমরা সহজ কথায় বলে থাকি, যে একটা ঘটনা মনে রাখার জন্য আমরা একটার পর আরেকটা যে সংকেত মাথায় গ্রহণ করে আমরা যা দেখি। যেমন রাস্তা দিয়ে চলার সময় আমরা প্রথমে রাস্তাটা দেখি, রাস্তা দেখে আমরা কিন্তু মাথায় এই সংকেতটা গ্রহণ করি যে রাস্তায় কী পরিমাণ গাড়ি ঘোড়া আছে, কী পরিমাণ মানুষ চলাচল করছে। তাহলে আমার যদি রাস্তা পার হতে হয়, তাহলে আমরা কিন্তু দেখবো যে কিভাবে দেখে দেখে পার হতে হবে। তো মাথায় যখন স্মৃতি রাখার চিন্তা আমরা করি, যে একটা রাস্তা, নতুন রাস্তায় যখন আমরা যাই, তো রাস্তার গঠনটা, রাস্তাটা কোন দিক দিয়ে গিয়েছে, রাস্তার আশেপাশে কি আছে, এই জিনিসগুলো কিন্তু সংকেত হিসেবে আমাদের মস্তিষ্কে আসতে থাকে। আর এই যে সংকেত আমরা গ্রহণ করি, এটাই হচ্ছে মূলত হচ্ছে কি স্মৃতি গঠনের প্রথম ধাপ। যেমন অপরিচিত কোনো জায়গায় আমরা একবার গেলে, দুইবার গেলে ধীরে ধীরে কিন্তু ওই জায়গাটা চিনতে শুরু করি। কিভাবে চিনতে শুরু করি? এই যে আমরা সংকেত গ্রহণ করি, রাস্তার আশেপাশে চতুর্দিকের যে একটা লেআউট আমাদের মাথায় কিন্তু তখন সেট হয়। এই সেট হওয়াটাকে মূলত হচ্ছে আমাদের বলা হচ্ছে কি সংকেত গ্রহণ। আমরা যেগুলো দেখি, যেগুলো আমাদের মাথায় আসে। এরপরে যদি আমরা সংরক্ষণের কথায় আসি, সংরক্ষণ আমরা বুঝতে পারি এই যে আমরা তথ্যগুলো অবলোকন করতেছি, দেখতেছি, যে একটা রাস্তা চেনার জন্য বা একটা এলাকা চেনার জন্য সেই জিনিসগুলো আমাদের মাথায় আমরা সাজিয়ে নেওয়া একের পর একে, এটাই কিন্তু মূলত হচ্ছে কি সংরক্ষণ। যেমন আমি দেখলাম যে আমি রাস্তা দিয়ে গেলে হাতের বামে একটা হসপিটাল, পরে ডান পাশে পুলিশ স্টেশন, এরকম বিভিন্ন জিনিসগুলো সংকেত দেখে সেগুলো সংরক্ষণ করা। তাহলে কোন রাস্তাটা যদি রাস্তাটা চিনতে হয়, তাহলে আমি দেখবো যে হাসপাতাল আছে কি না, এই জিনিসগুলো আমাদের যেগুলো সিগন্যালগুলো আমরা পূর্বে নিয়েছিলাম, সেগুলো মাথায় সংরক্ষণ করেই কিন্তু আমরা মূলত রাস্তাটা চিনব। এরপর আসি হচ্ছে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন শব্দটা হচ্ছে বাংলায় খুবই কঠিন মনে হলেও এটার ইংরেজিটা কিন্তু খুবই সহজ। কি? রিট্রিভাল, অর্থাৎ কোনো কিছু পুনরায় আবার নিয়ে আসা, সেটাই কিন্তু প্রত্যাবর্তন বা রিট্রিভাল। তাহলে রিট্রিভাল জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এই যে আমি সংকেত গ্রহণ করলাম এবং সেটা মাথায় সংরক্ষণ করলাম, সেটা কি পরবর্তীতে আমি মনে করতে পারতেছি কিনা। যদি আমি মনে করতে না পারি, তাহলে সেটা কিন্তু বিস্মৃতির অংশ হয়ে যাবে। তাহলে যেইটুকু আমরা মনে রাখতে পারবো, যেটা আমাদের মাথায় থাকবে, সেটাই বা আমরা পুনরায় এটা মনে করতে পারবো, আবার আনতে পারবো, সেটাই কিন্তু আমাদের হচ্ছে কি প্রত্যাবর্তন বা রিট্রিভাল। তো এইভাবেই কিন্তু একটা উদ্দীপক থেকে আমাদের প্রতিক্রিয়া পর্যন্ত আমরা যে কোনো স্মৃতি গঠনের যে ধাপগুলো অনুসরণ করে থাকি। তাহলে যে কোনো একটা উদ্দীপক মানে হচ্ছে যে উদ্দীপনা সৃষ্টি করতে পারে, আর প্রতিক্রিয়া হচ্ছে সেই উদ্দীপকের যে সম্পূর্ণ প্রসেস। একটা উদ্দীপনা পাওয়ার পরে উদ্দীপকের সৃষ্ট উদ্দীপনা থেকে আমরা যেরকমভাবে রিয়েক্ট করি বা আমাদের যে আউটপুটটা আসে, সেটাই কিন্তু হচ্ছে কি প্রতিক্রিয়া। তাহলে আমাদের স্মৃতি সংগঠনের ক্ষেত্রে উদ্দীপক থেকে আমরা কি সংকেত গ্রহণ করি। যেমন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার রাস্তার আশেপাশে কি আছে, রাস্তার গঠন কীরকম, মোড় কয়টা, এগুলো হচ্ছে কি আমরা যখন দেখি, সেটা হচ্ছে আমাদের সংকেত গ্রহণ করা। এরপর এই যে লেআউটটা আমি দেখলাম, সেটাকে মাথায় রেখে দেওয়া, আমার মস্তিষ্কে রাখা, মনে রাখা, সেটাই হচ্ছে কি সংরক্ষণ। এরপর পুনরায় যখন আমি ওই রাস্তায় যাব, এই জিনিসগুলো আমার আবার মনে হবে, বা কাউকে যখন আমি ওই রাস্তার ডিরেকশন দিব বা বর্ণনা দিব, তখন সেগুলো মনে করতে পারাটাই হচ্ছে প্রত্যাবর্তন বা রিট্রিভাল। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটার মাধ্যমেই কিন্তু আমাদের আসলে স্মৃতি গঠিত হয়। এটাই হচ্ছে মূলত আমাদের স্মৃতি গঠনের বা তথ্য প্রক্রিয়াজাতকরণ এর একটা মেথড, যেটা আমাদের মাথায় হচ্ছে সবসময় চলে। এবার আমরা যদি একটু স্মৃতির উপাদানগুলো নিয়ে আলোচনা করি, যে স্মৃতির উপাদানগুলো আসলে কি কি, তাহলে আমরা দেখব যে স্মৃতির কয়েকটা উপাদান পাওয়া যায়। একটা হচ্ছে শিক্ষণ, সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা এবং স্থানকাল নির্দেশ। এই উপাদানগুলো মিলেই মূলত হচ্ছে আমাদের মাথায় যে ব্রেনে যে আমরা স্মৃতি বা মেমোরি যেটাকে আমরা বলি, সেটা গঠিত হয়। এই উপাদানগুলোই কিন্তু পাওয়া যায়। যেমন আমরা দেখেছিলাম শিক্ষণের সংজ্ঞার ক্ষেত্রে যে অনুশীলন,
এর মাধ্যমে অনুশীলন বা অভ্যাসের মাধ্যমে আমাদের আচরণের যে দীর্ঘকালীন পরিবর্তন। তাহলে স্মৃতির ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের যে মাথায় রাখতে হবে যে সেই জিনিসগুলোকে আমাদের ফার্স্টে কী হতে হবে, শিক্ষণের মাধ্যমেই কিন্তু আনতে হবে। যদি আমরা না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের স্মৃতি গঠনের জন্য কোনো কিছু থাকবে না। তাহলে শিক্ষণ হচ্ছে স্মৃতি গঠনের বা স্মৃতির প্রথম উপাদান, প্রথম স্তর। তাহলে আমরা কী কী জিনিস শিখলাম তারপর সেটা কি ভুলে গেছি। আমরা কিন্তু পূর্বে দেখেছিলাম যে স্মৃতির সম্পর্কে আমরা যদি সহজ করে বলতে চাই সেটা হচ্ছে কি, শিক্ষণ থেকে আমরা যদি বিস্মৃতিকে বিয়োগ করে দিই তাহলে এখানেই কিন্তু আমরা বুঝতে পারি যে শিক্ষণ আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের স্মৃতি গঠনের জন্য। তাহলে আমরা প্রথমে কোনো কিছু শিখি, তারপর সেটা ভুলে গেছি নাকি মনে রাখতে পারছি সেটার জন্য কিন্তু আমরা পরে আসি, কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে জিনিসটা কি হয়, শিখতে হয়। এই জন্যই বলা যায় যে শিক্ষণ হচ্ছে প্রথম স্তর। এরপর সংরক্ষণ। মস্তিষ্কে আমরা যা কিছু শিখি তার সকল কিছুই কিন্তু সংরক্ষণ করতে পারি না। অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই। তো আমাদের স্মৃতির জন্য অবশ্যই স্মৃতি সেইটুকুই বলবো যেটুকু আমরা সংরক্ষণ করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্তর। আমরা যে কোনো কিছু শিখলেই কিন্তু সেটা স্মৃতি হয়ে যায় না, সেটাকে যথাযথভাবে সংরক্ষণ করতে জানতে হবে। এরপর পুনরুদ্রেক। এই যে যা তথ্য আমি সংরক্ষণ করলাম তার মধ্যে যতটুকু আমি মনে করতে পারবো, রিকল করতে পারবো, সেটাই মূলত রিকলই হচ্ছে পুনরুদ্রেক। পুনরুদ্রেক বা হচ্ছে রিকল, এইটার মাধ্যমেই কিন্তু মূলত ডিফাইন্ড হয় যে আমরা আমাদের স্মৃতি কতটুকু হয়েছে, একটা ঘটনা কতটুকু আমি রিকল করতে পারতেছি সেইটুকুই আমার স্মৃতি। এরপর আমরা পরবর্তী যে ভাবতে হলো ঠিক প্রত্যাভিজ্ঞা বা পুনর্জ্ঞান, রিকগনিশন, যা আমরা হচ্ছে কি পূর্বে জেনেছিলাম এবং পুনরায় সেটা হচ্ছে কি আমাদের আবার জ্ঞাত হচ্ছে, এর জ্ঞানকে বলা হচ্ছে কি প্রত্যভিজ্ঞা। যেমন যে রাস্তার উদাহরণ যেটা আমি দিয়েছিলাম, যে আমি একটা রাস্তায় গেলাম, তো সেই রাস্তার ম্যাপটা ধরা যাক গুগল ম্যাপসে একটা এরিয়া আমি দেখলাম, দেখার পর সেই জিনিসটা জেনে শিখলাম, শিখে সংরক্ষণ করলাম মস্তিষ্কে। এখন মস্তিষ্কে সংরক্ষণ করার পর এটা যখন পুনরায় আমাকে আবার দেখানো হলো গুগল ম্যাপসের ওই লেআউটটা, সেটা দেখে আমি চিনতে পারলাম না। তাহলে এই যে চিনতে না পারাটা, তাহলে কিন্তু আমি কি ওই যে তথ্য মস্তিষ্কে যেটা রেখেছিলাম সেটা রিকল করতে পারতেছি না। কিন্তু যখনই আমি হচ্ছে পুনরায় আবার দেখব, মনে রাখতে পারবো, সেটাই হচ্ছে মূলত হচ্ছে কি প্রত্যভিজ্ঞা বা পুনর্জ্ঞান, রিকগনিশন। একটা জিনিস দেখে পরবর্তীতে আবার সেটাকে চিনতে পারা, এটাই মূলত হচ্ছে প্রত্যভিজ্ঞার মূল বিষয়। এরপর আমরা আসি স্থানকাল নির্দেশ। দেখুন একটা ঘটনা আমাদের জীবনে ঘটলো, যেমন আমি আজকে একটা ঘটনা যদি ব্যাখ্যা করতে চাই আরেকজনকে, তাহলে আজকের দিন তারিখ এবং কোথায় সেই ঘটনাটা ঘটেছিল, কীরকমভাবে হয়েছিল, সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করব। এখন স্থানকাল যদি আমরা মনে রাখতে না পারি তাহলে সেটা কোনোভাবেই কিন্তু স্মৃতি হিসেবে বলা যাবে না, কারণ স্থানকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা যে কোনো ঘটনা মাথায় রাখার জন্য, স্মৃতিকে বর্ণনা করার জন্য। তাহলে স্থানকাল ছাড়া কিন্তু স্মৃতির পুনরুদ্রেকের ক্ষেত্রে স্থানকাল অবশ্যই প্রয়োজন। স্থানকাল নির্দেশ ছাড়া কখনোই স্মৃতির পুনরুদ্রেক ঘটানো যায় না। তো স্থানকাল নির্দেশ সহ বস্তুর পুনরুদ্রেক না ঘটলে এর পরিচিতি বোধ, যাকে টিচেনার প্রত্যভিজ্ঞার প্রাণ বলেছেন। তাহলে প্রত্যভিজ্ঞার প্রাণ কি? স্থানকাল নির্দেশ সহ বস্তুর পুনরুদ্রেক। টিচেনার কিন্তু একজন মনোবিজ্ঞানীর নাম, একজন ইংলিশ মনোবিজ্ঞানীর নাম টিচেনার, এডওয়ার্ড বি টিচেনার। এবার আমরা আসি যে স্মৃতির কাঠামো, যে স্মৃতির কাঠামো জিনিসটা কি, এটা নিয়ে যদি আমরা একটু বলতে চাই যে স্মৃতি আসলে আমাদের, যেমন আমরা শুরু থেকেই এই লেকচারের শুরু থেকেই যে কথাটা বলে আসছিলাম যে আমরা যা কিছু মাথায় সংরক্ষণ করি তার সব কিছু কিন্তু আমাদের মাথায় থাকে না। তো ক্ষেত্র বিশেষে দেখা যায় কিছু তথ্য আমরা স্বল্প সময়ের জন্য মনে রাখতে পারি, আবার কিছু তথ্য হচ্ছে দীর্ঘ সময়ের জন্য কিন্তু আমাদের মাথায় থেকে যায়। কিছু তথ্য আছে যেগুলো আমরা কিছুক্ষণ পরে, 1 মিনিট পরে, 1.5 মিনিট পরে ভুলে যাচ্ছি। কিছু তথ্য আছে আবার একবারের শিক্ষণেই আমাদের অনেক দিন মনে থাকে। যেমন আমরা পড়াশোনার ক্ষেত্রেই বলি যে পড়াশোনার কথা যদি আমরা বলি, পড়াশোনা আমাদের কিছুক্ষণ পড়ার পরে আমরা আবার আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে ভুলে যাই যে কী পড়েছিলাম। কিন্তু মুভি যখন দেখি, একটা মুভি একবার দেখলে সেটার ঘটনা আরও 10 বছর পরে, 5 বছর পরেও আমরা হুবহু বর্ণনা করে দিতে পারি। তাহলে এই যে
দুই ক্ষেত্রে আমাদের কিন্তু স্মৃতি যে কাঠামো সেটা কিন্তু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। একটাই আমরা স্বল্প সময়ে ভুলে যাচ্ছি, আরেকটা হচ্ছে কি আমরা দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারছি। তো এই চিন্তা করেই যে তো স্মৃতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে কি 3 কম্পোনেন্ট মডেল বা 3 উপাদান মডেল। তো এই 3 কম্পোনেন্ট মডেলে দেখা যায় যে স্মৃতি এরকম প্রকার আছে, একটা হচ্ছে সংবেদী স্মৃতি, একটা স্বল্পস্থায়ী স্মৃতি, আর একটা হচ্ছে কি দীর্ঘস্থায়ী স্মৃতি। এখন আমরা এই তিনটার মধ্যে যে পার্থক্য, এই তিনটার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে একটু যদি দেখি, তাহলে সংবেদী স্মৃতি সম্পর্কে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 1 থেকে 4 সেকেন্ড পর তথ্য হারিয়ে যায়। এরপরে আরেকটা আছে কি 18 সেকেন্ড পর তথ্য হারিয়ে যায়। এখন এটার জন্য আমি একটা এক্সাম্পল যদি দেই, যে সাধারণত এটার একটা সহজ এক্সাম্পল হচ্ছে আমরা যদি কখনো কোনো আলোর দিকে তাকাই, আলোর দিকে তাকানোর পর এখন এটার এক্সপেরিমেন্ট আপনারা নিজে নিজে করতে পারবেন, যে ঘরের বাল্ব যে জায়গায় আছে সেখানে হচ্ছে প্রথমে তাকাতে হবে, তারপর এভাবে চোখের সামনে হচ্ছে 3টা আঙুল বা 4টা আঙুল ধরার পরে হচ্ছে বাল্বটা যদি নিভিয়ে চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করার পর যদি বাল্বটাকে নিভিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আঙুলগুলোর একটা আবছা ছায়া আমরা কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছি, যেটা দীর্ঘস্থায়ী হয় না, আস্তে আস্তে চলে যায়। এই জিনিসটা কিন্তু যদি আপনাদের মাথায় হয়ে থাকে, জীবনে কখনো না কখনো হয়েছে যে আলো চলে যাওয়ার পর চোখ বন্ধ অবস্থায় তো আমাদের চোখের সামনে যে জিনিসটা ছিল সেটা আমাদের আবছা আবছাভাবে আমরা কিছুটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি কিছুক্ষণ পরে আবার আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে যাচ্ছে। এটাকেই মূলত বলা হচ্ছে সংবেদী স্মৃতি, যে পরিবেশ থেকে একটা উদ্দীপক যখন আসলো সেটা 1 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমার মাথায় থাকলো, তারপর সেটা হারিয়ে গেল। এরপর আরেকটা সংবেদী স্মৃতি আছে, সেটা হচ্ছে কি যেটা 18 সেকেন্ড পর তথ্যটা হারিয়ে যায়। যে একটা কথা আমরা বললাম যে আমরা স্বপ্ন দেখার কথাই যদি চিন্তা করি, স্বপ্নের কথা যদি আমরা চিন্তা করি, স্বপ্ন কিন্তু সংবেদী স্মৃতির অংশ। যেমন আমরা দেখলাম, স্বপ্ন দেখার পর ঘুম থেকে ওঠার পর মনে থাকে, কিন্তু দিনে যখন আমরা কাজে ব্যস্ত হয়ে যাই তখন আর স্বপ্নটা পুরোপুরি মনে রাখতে পারি না যে আসলে কি যেন দেখেছিলাম, বা কখনো কখনো পুরোটাই আমরা ভুলে যাই, কিন্তু স্বপ্ন মনে রাখা কিন্তু মুশকিল। তো এই জিনিসটা হচ্ছে আরেকটা সংবেদী স্মৃতি বা স্বল্পস্থায়ী স্মৃতি বলা যায়। তো এই জিনিসটাকেই কিন্তু আবার চাইলে দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তরিত করা যায়। সেটার জন্য আমাদের কি প্রয়োজন? এই যে মহড়া মানে হচ্ছে কি প্র্যাকটিস। যখন একটা সংবেদী স্মৃতি আমাদের উদ্দীপক থেকে, পরিবেশ থেকে আমরা পাই, সেটাকে যখন আমরা প্রসেস করার পর যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কিন্তু ওই জিনিসটা আমাদের দীর্ঘস্থায়ী স্মৃতির দিকে যেতে থাকবে। আর এই যে দীর্ঘস্থায়ী স্মৃতি সেটা কিন্তু আবার দীর্ঘ সময় পরে ধীরে ধীরে হারায়। যত বেশি স্মৃতি দীর্ঘস্থায়ী হবে তত পরে আমরা ভুলবো। তো এই জিনিসটাই হচ্ছে আমরা বিস্তারিত মহড়ার মাধ্যমে মনে রাখবো, এবং প্রয়োজনে কি আবার সংবেদী স্মৃতিতে এনে, যেটা হচ্ছে আমাদের কি 18 সেকেন্ড পর তথ্য হারিয়ে যায়, সেখানে এনে আবার সেটাকে মনে করে আমরা বর্ণনা করব। আর এই দীর্ঘস্থায়ী স্মৃতিও কিন্তু ধীরে ধীরে মানুষ ভুলে যায়। একটা জিনিস মনে রাখবেন, মানুষের মস্তিষ্ক খুবই উন্নত একটা জটিল এবং সফিস্টিকেটেড একটা মেশিনের সাথে তুলনা করা যায়, যেটা হচ্ছে কি অপ্রয়োজনীয় তথ্য অটোমেটিক্যালি ডিসকার্ড করে দেয়। যে জিনিসটা প্রয়োজনীয় সেটাকে বেশি মনে রাখার জন্য বা প্রয়োজনীয় তথ্য রাখার জন্য কিন্তু অপ্রয়োজনীয় অনেক তথ্য আমরা ভুলে যাই, যেটা মস্তিষ্ক মনে করে যে অপ্রয়োজনীয়। তো সেই জিনিসগুলো আমরা অপ্রয়োজনীয় ভাবলেও সেই জিনিসটাকে যদি আমরা আবার মনে রাখতে চাই, সেটার জন্য আমাদের প্রয়োজন কি মহড়া বা প্র্যাকটিস। এটাই হচ্ছে মূলত মানব স্মৃতির যে 3 উপাদান মডেল বা 3 কম্পোনেন্ট মডেল বলা হয়ে থাকে। তাহলে এই যে স্মৃতির প্রথম পর্যায়ে হচ্ছে কি সংবেদী স্মৃতি। বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা হচ্ছে কি বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এই যে তথ্য কিছু বা যেগুলো দেখি বা যেগুলো আমরা শুনতেছি, যে কোনো দৃশ্য দেখতেছি, সেগুলো যদি আমাদের কি খুবই কম সময়ের জন্য জমা থাকে মস্তিষ্কে, সেটাই হচ্ছে সংবেদী স্মৃতি। যেমন ওয়াইনি ওয়াইটেন বলেন, সংবেদী স্মৃতি কোনো তথ্য তার মূল সংবেদী আকারে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, সাধারণত কেবলমাত্র 1 সেকেন্ডের 1 ভগ্নাংশের জন্য সংরক্ষণ করে। তাহলে সংবেদী স্মৃতি যে কতটুকু সংক্ষিপ্ত সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো সংবেদী স্মৃতির হচ্ছে 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। কি কি? আমরা যা কিছু দেখি বা শুনি তার অগণিত পরিমাণ তথ্য কিন্তু এটি সংরক্ষণ করতে পারে। এটি খুব স্বল্প সময়ের জন্য এই সব তথ্য সংরক্ষণ করতে পারে। যেমন আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকি, তাহলে রাস্তার 2 পাশে কি কি জিনিস আছে সবগুলো কিন্তু কিছুক্ষণের জন্য, আমরা যদি তাকায় দেখি যে এইদিকে একটা দোকান আছে, এরপরে আরেকটা
সুপার শপ, শপিং মল, এই জিনিসগুলো কিন্তু আমরা একের পর এক দেখে যেতে পারবো, কিন্তু সবগুলা কিন্তু আমরা মনে রাখতে পারবো না। তো এই যে সংবেদী স্মৃতির কারণেই কিন্তু এটা হয় যে অনেক প্রকার তথ্য আমরা দেখে সংরক্ষণ করতে পারি, কিন্তু সেটা হয় কি স্বল্প সময়ের জন্য, দীর্ঘ কোনো সময়ের জন্য হয় না। আর এটা এই যে অগণিত পরিমাণ তথ্য কিন্তু এরকম আমরা স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করতে পারি মাথায়। এরপর স্বল্পস্থায়ী স্মৃতির কথা যদি বলি, স্বল্পস্থায়ী স্মৃতি হচ্ছে কি, এখানে একটু দেখেন যে তথ্যের প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার কেন্দ্র বিন্দু। এই জিনিসটা কিভাবে স্বল্পস্থায়ী স্মৃতি কেন্দ্রবিন্দু কিভাবে হয়, যেমন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা কিন্তু গ্রহণ করি, যা দেখি। তাহলে আজকে যদি আমাকে 2 বছর আগের কোনো একটা ঘটনা মনে করতে বলা হয়, এই যে মনে করার পরে যখন আমি ব্যাখ্যা করব, সেটা মূলত হচ্ছে আমার স্বল্পস্থায়ী স্মৃতির অংশ, যেটা আমরা কি এই যে এখানে যেটাকে আমরা এই যে দ্বিতীয় ধাপটায় দেখেছি। তো এই যে এই কারণেই কিন্তু মূলত হচ্ছে কি স্বল্পস্থায়ী স্মৃতি হচ্ছে তথ্য প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার কি কেন্দ্রবিন্দু। কারণ আমরা দীর্ঘস্থায়ী স্মৃতি বা মস্তিষ্কে থাকা যে কোনো তথ্য পুনরায় মনে করার জন্য সেটাকে কিন্তু স্বল্পস্থায়ী স্মৃতিতে নিয়ে এসে সেটাকে মনে করি, বলি, তারপর সেটা আবার কিন্তু আমরা ভুলে যাই। এই জিনিসটা যেমন স্বল্পস্থায়ী স্মৃতি হলো একটি অস্থায়ী পদ্ধতি যা একটা নির্দিষ্ট সময়ে কিছু বিষয়ের সংখ্যাকে ধারণ করতে পারে। তাহলে নির্দিষ্ট সময়ের জন্য কিছু সংখ্যক, সম্পূর্ণ সব কিছু না, কিছু সংখ্যক জিনিস, এবং এটা একটা অস্থায়ী পদ্ধতি। আর স্বল্পস্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা কিন্তু খুবই সীমিত। এটা কি এখানে তথ্য 20 সেকেন্ডের কম সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়, যেটা আমরা পূর্বে দেখেছিলাম যে সংবেদী স্মৃতির কথা, অর্থাৎ অতি স্বল্প সময়ের যে আমাদের স্মৃতি থাকে সেটা থাকে 1 থেকে 4 সেকেন্ড। আর সংবেদী স্মৃতির মধ্যে যেটা স্বল্পস্থায়ী স্মৃতি সেটা হচ্ছে কি 18 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে লয়েড পিটারসন এবং মার্গারেট পিটারসনের পরীক্ষা, তারা 3টি কনসোনেন্ট বাকব্যঞ্জনবর্ণ জে আর জি 3টি কনসোনেন্টের উদ্দীপক হিসেবে উপস্থাপন করেন। পরীক্ষণ পাত্র, অর্থাৎ যার উপর এক্সপেরিমেন্টটা করা হচ্ছে আর কি, সে তাকে বলা হয় হচ্ছে পরীক্ষণ পাত্র। মহড়া করে খুব সহজেই 30 সেকেন্ডে তা বলতে পারে যে জে আর জি জে আর জি জে আর জি, এটা মনে করে 30 সেকেন্ডের মধ্যেই তারা বলতে পারে। আবার পরীক্ষণ পাত্ররা যাতে মহড়া করতে না পারে তার জন্য তারা জে আর জি শব্দটি উপস্থাপন করার পরই পরীক্ষণ পাত্রকে জোরে জোরে 3 অঙ্কের সংখ্যা 397, 394, 391 এরকম অনুক্রমে বলতে বলেন। ধরা যাক আমাদেরকে কোনো একটা তথ্য দেওয়া হলো, ছোট্ট একটা সংক্ষিপ্ত তথ্য, যেটা আমাদেরকে বলা হলো যে এটা হচ্ছে কি মহড়া করতে হবে, এই যে 30 সেকেন্ডের মতো মহড়া করতে দেওয়া হলো। তারপরেই আবার কি এই মহড়া করতে না দেওয়ার জন্য এরকম 3 অঙ্কের সংখ্যা বলতে দেওয়া হলো এক সিরিয়ালে। এভাবে জোরে বলতে বলতে যে পর্যন্ত না জে আর জি শব্দটি পুনরুদ্ধার করার জন্য সংকেত দেওয়া হয়, পরীক্ষণ পাত্র গণনা করতে হবে। ঠিক আছে, সে ধরা যাক বলা হলো যে এই যে জে আর জির কথাই বলি, যে জে আর জি এগুলা 3টা বলতে হবে। ঠিক কখন? যখন হচ্ছে ওই দূরে আলো দেখতে পাবো। তো আমি জে আর জি মনে রাখার জন্য আমাকে বলা হলো যে এটার পরপরই বলা হলো যে সংখ্যা বলতে থাকো, বড় বড় যে কোনো 3 অঙ্কের সংখ্যা বলতে থাকলো। আমি বলতে থাকলাম 394, 391, 398, 399, 405 এরকমভাবে বলতে শুরু করলাম। তো যখনই আলো দেখানো হবে তখন যেন হচ্ছে এটা মনে করা হয়। তাহলে কি কত 3 এক্সপেরিমেন্টটাতে 3, 6, 9, 12, 15 বা 18 সেকেন্ড পর পর আলো উপস্থাপন করা হয়ে থাকে। তাহলে এই যে জে আর জি যখন তারা মনে করবে সেটা মূলত হচ্ছে কি এই যে তাদেরকে কি একবার জে আর জি এই 3টা কনসোনেন্ট দেখানোর পর যখন তাদেরকে কি প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়নি, সাথে সাথে হচ্ছে অন্যান্য সংখ্যা বলার সুযোগ বলার জন্য বলা হলো, সংখ্যাগুলো তারা অনুক্রমে যখন বলতে থাকলো তখন দেখা যায় যে এই যে আলো জ্বালানোর পর তারা অনেকেই এই জিনিসটা মাথায় রাখতে পারেনি। যেমন শব্দের উপস্থাপন ও আলোর সংকেত প্রদানের মধ্যকার সময়ের বিস্তৃতি 15 থেকে 18 সেকেন্ডের পর পরীক্ষণ পাত্র আর উক্ত শব্দ বলতে পারেনি। তাহলে কতক্ষণ স্থায়ী হয়েছিল এটা? 15 থেকে 18 সেকেন্ড পর্যন্ত। এটাই হচ্ছে মূলত স্বল্পস্থায়ী স্মৃতি। যদি তাকে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হতো, যদি ও যে সংখ্যা বলার দিকে বিজি না রেখে তাকে এই 3টা কনসোনেন্ট মনে রাখার কথাই বলা হতো, তাহলে কিন্তু সে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সেটা মনে রাখতে পারতো।
কিন্তু রিহার্সাল করার যেহেতু তাকে সুযোগ দেওয়া হয়নি, তাহলে সে এটা মনে রাখতে পারে না। সহজ কোনো জিনিসও কিন্তু আমরা স্বল্পস্থায়ী স্মৃতির কারণে ভুলে যাই। তো বলা হয়ে থাকে যে অস্থায়ী স্মৃতি ভাণ্ডারের ধারণ ক্ষমতা হলো প্রায় 7 বা 7 +-2। +-2 মানে হচ্ছে যে 7 +-2, এর মানে হচ্ছে এটা 5 সেকেন্ডও হতে পারে, অর্থাৎ -2 7 থেকে 2 সেকেন্ড কম, অথবা 9 সেকেন্ডও হতে পারে, 7-এর সাথে 2 সেকেন্ড। তাহলে এটা মূলত হচ্ছে 5 এবং 9 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা আমাদের মাথায় থাকে। অর্থাৎ স্মৃতি ভাণ্ডারের ধারণ ক্ষমতা হলো 5 থেকে 9টি, অর্থাৎ আমাকে যদি 5টি শব্দ দেওয়া হয় থেকে সর্বোচ্চ 9টি শব্দ দেওয়া হয়, তো সেটুকুই আমরা হচ্ছে কি মনে রাখতে পারবো স্বল্পস্থায়ী স্মৃতির মাধ্যমে। আর এভারেজে হচ্ছে বলা হয়ে থাকে 7টি। এর বেশি কম হলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না। সর্বনিম্ন 5টা থেকে সর্বোচ্চ 9টা পর্যন্ত মনে রাখা সম্ভব। এবার আমরা আসি দীর্ঘস্থায়ী স্মৃতি সম্পর্কে যদি বলি। দীর্ঘস্থায়ী স্মৃতি কি? দীর্ঘস্থায়ী স্মৃতি হলো যে স্বল্পস্থায়ী স্মৃতির যেটা আমরা মাথায় প্রক্রিয়াজাত করে দীর্ঘ সময় সংরক্ষণ করি, সেটাই হচ্ছে আমাদের কি দীর্ঘস্থায়ী স্মৃতি। আর দীর্ঘস্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা কিন্তু, এবং ধারণ ক্ষমতা বলা হোক, স্থায়িত্ব বলা হোক, দুইটাই কিন্তু অনেক বেশি, প্রায় অসীম বলা যায় যে আমরা দীর্ঘ সময় পর্যন্ত যে জিনিসগুলো মাথায় মনে রাখতে পারি এবং মস্তিষ্কে ধারণ করতে পারি, সেটাই আমার দীর্ঘস্থায়ী স্মৃতি। এটা সম্পর্কে ওয়াইনি হোয়াইটেন বলেছেন, দীর্ঘস্থায়ী স্মৃতি হলো একটি অসীম ধারণক্ষম ভাণ্ডার যা তথ্যকে দীর্ঘ সময় ব্যাপী ধারণ করতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অসীম ধারণক্ষম ভাণ্ডার অনেক সময় ধরে মনে রাখতে পারে। আবার ক্রাইডার বলেছেন যে যদিও সংবেদী এবং স্বল্পস্থায়ী স্মৃতির পদ্ধতি প্রয়োজন, তবু আমরা সাধারণত কি স্মৃতিকে এভাবে চিন্তা করতে পারি যে একটা দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত সংখ্যক তথ্যকে ধারণ করে রাখতে পারি। এই ধারণ করার ক্ষমতাই দীর্ঘস্থায়ী স্মৃতি নামে পরিচিত। তাহলে সংবেদী স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি কিন্তু প্রয়োজন রয়েছে, কিন্তু দীর্ঘ সময় তথ্য মাথায় রাখার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে কি দীর্ঘস্থায়ী স্মৃতি। তাহলে দীর্ঘস্থায়ী স্মৃতি জিনিসটা সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়েছি। দীর্ঘস্থায়ী স্মৃতিকে আমরা আসলে তুলনা করতে পারি হচ্ছে একটা লাইব্রেরির সাথে। একটা লাইব্রেরিতে যেমন অসংখ্য বই কি দীর্ঘ সময়ের জন্য রাখা যায়, সেই যে অনেকগুলো বইকে যেভাবে আমরা হচ্ছে কি লাইব্রেরিতে রেখে দিই, দীর্ঘস্থায়ী স্মৃতিতে আমরা হচ্ছে কি এরকম বিভিন্ন তথ্য মাথায় সংরক্ষণ করি। তাহলে দীর্ঘস্থায়ী স্মৃতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ভবিষ্যতের জন্য কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতি খুবই প্রয়োজনীয়। কারণ দীর্ঘস্থায়ী স্মৃতিতে যদি কোনো তথ্য না থাকে, সেটাকে কিন্তু আমরা কি রিকল বা পুনরুদ্ধার করতে পারবো না, বা মনে করতে পারবো না, এবং পুনরায় ব্যাখ্যা করতে পারবো না। এখন এই যে স্বল্পস্থায়ী স্মৃতি হতে দীর্ঘস্থায়ী স্মৃতিতে স্থানান্তরের কিন্তু একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া রয়েছে, যেটা কিন্তু আমরা হচ্ছে কি 3 কম্পোনেন্ট মডেলে দেখেছি যে কিসের মাধ্যমে আমরা স্বল্পস্থায়ী স্মৃতি থেকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তর করি যে কোনো তথ্যকে। সেটা হচ্ছে কি মহড়া বা রিহার্সাল। বারবার রিহার্সালের মাধ্যমেই কিন্তু আমরা মূলত হচ্ছে কি স্বল্পস্থায়ী স্মৃতিকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করি, যাকে বলা হয় হচ্ছে কি বিস্তারিত মহড়া বা ইলাবোরেটিভ রিহার্সাল। আর এই জিনিসটা আমরা যদি স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রে আমরা যদি বিস্তারিত মহড়ার কথা বলি, তাহলে সেটা মূলত হচ্ছে কি কোনো কাজে আসে না, কারণ স্বল্পস্থায়ী স্মৃতিতে আমরা স্বল্প সময়ের জন্যই তথ্যগুলো মনে রাখতে পারি। যতক্ষণ না দীর্ঘস্থায়ী স্মৃতিতে ওই তথ্যটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু আমরা আর পুনরায় মনে রাখার জন্য ব্যবহার করতে পারবো না। তাহলে স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষেত্রে মহড়াকে একটি নিষ্ফল প্রক্রিয়া বা এফোর্টলেস প্রসেস বলে মনে করা হয়। আর অন্যদিকে বিস্তারিত মহড়াকে মেন্টাল ওয়ার্ক বা মানসিক কাজ বলে কিন্তু গণ্য করা হয়ে থাকে, কারণ এর মাধ্যমেই কিন্তু আমরা স্বল্পস্থায়ী স্মৃতিকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করি। তো সেই ক্ষেত্রে বলা যায় দীর্ঘস্থায়ী স্মৃতিতে আসলে সংরক্ষণ ও পুনরুৎপাদন প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত। কেন? কারণ আমরা যে তথ্যটা সংগ্রহ করব সেটা দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কে সংরক্ষণ করব, এবং সেটাকে যখন পুনরুদ্ধার করব বা কি পুনরুৎপাদন করব, এই যে পুনরুৎপাদন প্রক্রিয়াটা অর্থাৎ দীর্ঘস্থায়ী স্মৃতি থেকে সেটাকে স্বল্পস্থায়ী স্মৃতিতে এনে ব্যাখ্যা করার যে আমাদের প্রয়োজনীয়তা, সেটা কিন্তু আমাদের কি দীর্ঘস্থায়ী স্মৃতির সাথে একটা আরেকটার সাথে কানেক্টেড। সংরক্ষণ এবং পুনরুৎপাদন প্রক্রিয়া কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যে কোনো তথ্য আমরা মস্তিষ্কে সংরক্ষণ করার ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট যদি আমরা এখন একটু বলি, যে বোস্টার যে 1953 সালে যে এক্সপেরিমেন্টটা করেন, সেটা হচ্ছে কি একটি এক্সপেরিমেন্টে
কিছু কি যা ভলান্টিয়ার বা মানুষদের হচ্ছে কি 60টি শব্দের একটি তালিকা মুখস্থ করতে দেন। সেখানে 4 ধরনের শব্দ ছিল, যেগুলো ছিল কি প্রাণী, শাকসবজি, পেশা এবং নাম। এখন যারা এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছিল তাদেরকে এলোমেলোভাবে শব্দগুলো কিন্তু উপস্থাপন করা হয়। বলা হয়নি যে প্রাণী, শাকসবজি, পেশা বা নাম, এই যে ক্যাটাগরিগুলো তারা কিন্তু জানে না। তারপর তিনি লক্ষ্য করেন যে পরীক্ষণ পাত্র শব্দগুলো বিভিন্ন ক্যাটাগরি বা দলে ভাগ করে পুনরুৎপাদন করছে। যেমন প্রথমে সব প্রাণীর বর্ণনা, তারপর পেশার বর্ণনা, এভাবে অন্যান্য শব্দ পুনরুৎপাদন করছে। কিন্তু এক্সপেরিমেন্টের শুরুতে কিন্তু তাদেরকে বলা হয়নি যে এরকম 4টা ক্যাটাগরি রয়েছে। আবার এটাও বলা হয়নি যে এই 4টা ক্যাটাগরি থেকে তাদেরকে এই 60টা শব্দ দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ মস্তিষ্কে প্রত্যেক যারা ছিলেন, যাদের উপর এক্সপেরিমেন্টটা করা হয়, তারা প্রত্যেকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিয়েছে। ধরা যাক তাকে এইভাবে বলা হলো যে রহিম, রুই বা এইরকমভাবে হচ্ছে 101টা মাছের নাম, একজন মানুষের নাম, এরকমভাবে বলা হলো। কিন্তু দেখা গেল যে এক্সপেরিমেন্ট করার পরে 60টা শব্দ তাদেরকে মুখস্থ করতে দেওয়ার পরে, তালিকাটা মুখস্থ করতে দেওয়ার পরে তারা যে মানুষের নামগুলো সেগুলো একসাথে বলতেছে, মাছের নামগুলো একসাথে বলতেছে, শাকসবজির নামগুলো একসাথে বলতেছে। এই যে মানুষের কিন্তু কি তাহলে তথ্য তারা যেগুলো হচ্ছে মস্তিষ্কে সংরক্ষণ করেছিল সেটাকে পুনরুৎপাদন করেছে কিন্তু একটা ক্যাটাগরি ওয়াইজ, আর সংরক্ষণও কিন্তু তারা ক্যাটাগরি ওয়াইজ করেছে। তাহলে সংরক্ষণ আর পুনরুৎপাদনের কিন্তু এই যে একটা সম্পর্ক রয়েছে। এবার আমরা যদি একটু স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী স্মৃতি সম্পর্কে দেখি যে তাদের মধ্যে কী কী পার্থক্য আসলে বিদ্যমান। তাহলে এখন স্বল্পস্থায়ী স্মৃতি সম্পর্কে আমরা বলতে পারি কি স্বল্পস্থায়ী স্মৃতি হচ্ছে কি ক্ষণস্থায়ী। এটি 30 সেকেন্ড পর্যন্ত, আমরা দেখেছি যে 1 থেকে 4 সেকেন্ড, 18 সেকেন্ড, 20 সেকেন্ডের কম, সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। আর দীর্ঘস্থায়ী স্মৃতির ক্ষেত্রে স্থায়িত্ব অল্প সময় হতে অসীম পর্যন্ত, এটি বছরের পর বছর কিন্তু স্থায়ী হতে পারে। আবার স্বল্পস্থায়ী স্মৃতির কি ক্ষমতা অল্প, যেটা আমরা বলেছিলাম যে 7 ± 2 অর্থাৎ 5 থেকে 9 পদ পর্যন্ত। কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতির ক্ষমতা হচ্ছে অসীম, অসংখ্য তথ্য কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতিতে রাখা যায়। আর স্বল্পস্থায়ী স্মৃতির ছাপ সত্য পরিবর্তনশীল এবং সহজেই মুছে যায়, কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতির ছাপ সহজেই মুছে যায় না। আবার নতুন শিক্ষণ থেকে উদ্ভূত বাধা স্বল্পস্থায়ী স্মৃতি মুছে যাওয়ার মূল কারণ, যেটা আমি বলেছিলাম যে আমাদের মস্তিষ্ক কিন্তু চিন্তা করে যে তথ্যটা প্রয়োজনীয় সেটা তারা সংরক্ষণ করবে এবং অপ্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু ফেলে দিবে। এটা কিন্তু স্বল্পস্থায়ী স্মৃতিতে হয়ে থাকে যে নতুন শিক্ষণ থেকে উদ্ভূত বাধা, অর্থাৎ নতুন যে তথ্যটা আমার মাথায় আসলো, নতুন যে তথ্যটা আমি শিখলাম সেটা মনে রাখার জন্য পুরনো আরেকটা তথ্যকে কি ডিসকার্ড করে দাও। কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতিতে যেগুলো হচ্ছে জমা হয়ে যায় সেগুলো কিন্তু আমরা হচ্ছে তেমন একটা প্রভাব ফেলতে পারে না, সেগুলো আমাদের মাথায় সবসময় থাকে। তাহলে এই ছিল আমাদের স্বল্পস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতির পার্থক্য। এখন আসবো আমরা স্মৃতি পরিমাপের পদ্ধতিতে। স্মৃতি পরিমাপ করব কিভাবে? যে আমি একটা নতুন কিছু শিখলাম, মস্তিষ্কে আমার তথ্যটা সংরক্ষণ করলাম, পরবর্তীতে আমরা মনে করার চেষ্টা করলাম এবং মনে করলাম। এই যে আমরা স্মৃতির শুরুতে পড়েছিলাম স্মৃতি সমান সমান শিক্ষণ বিয়োগ বিস্মৃতি। এখন কতটুকু স্মৃতি আমার সংগঠিত হলো, কতটুকু আমি জানলাম, মস্তিষ্কে আমার কতটুকু রয়ে গেল, সেটাকেই আমরা হচ্ছে কি কয়েকটা সূচক বা কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে কিন্তু পরিমাপ করতে পারি। এর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি পুনরুদ্রেক পদ্ধতি। আমরা বলেছি যে স্মৃতির ক্ষেত্রে পুনরুদ্রেক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তাহলে এই যে পুনরুদ্রেক পদ্ধতির ক্ষেত্রে এখানে সাফল্যাঙ্ক একটা শব্দ পাবেন। সাফল্যাঙ্ক হচ্ছে মানে সাকসেস রেট, কতটুকু আমরা সাকসেসফুলি মনে রাখতে পারলাম। বাংলা শব্দগুলো একটু কঠিন হলেও ইংরেজিটা যদি আমরা জানি সেটা আমাদের খুবই পরিচিত শব্দ হয়ে যায়। তো আমাদের এই যে সূত্রটা রয়েছে এটার মাধ্যমে হচ্ছে আমরা পুনরুদ্রেকের সাফল্যাঙ্ক বের করতে পারবো। পুনরুদ্রেকের সাফল্যাঙ্ক সূত্রটাকে পুনরুদ্ধৃত বিষয়ের সংখ্যা বিয়োগ ভুলের সংখ্যা ডিভাইডেড বাই মোট বিষয়ের সংখ্যা গুণ 100। যেহেতু পার্সেন্টেজ আমরা হিসাব করব সেই জন্য আমরা এটাকে 100 দ্বারা গুণ করব। তাহলে এই সূত্রের মাধ্যমে। আর পুনরুদ্রেক পদ্ধতি কি, যে আমরা কোনো একটা কিছু শিখলাম, শেখার পর বা মুখস্থ করা হলো, তারপর আমরা কতটুকু মনে করতে পারলাম, পুনরায় রিকল করতে পারলাম, সেটাই হচ্ছে কিন্তু আমাদের পুনরুদ্রেক প্রক্রিয়া। তাহলে এটার একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের খুবই সহজে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। যেমন
100 শব্দ বিশিষ্ট একটি কবিতা একজনকে মুখস্থ করতে দেওয়া হলো। তাহলে মুখস্থ করার কিছু সময় অবসর দিয়ে তাকে কবিতাটি লিখতে বলা হলো। দেখা গেল 90টি শব্দ সে পুনরুদ্ধার করতে পেরেছে, যার মধ্যে 10টি ভুল করেছে। তাহলে এই যে আমরা একটু সূত্রটাই যদি আবার যাই, কি পুনরুদ্ধৃত বিষয়ের সংখ্যা বিয়োগ ভুলের সংখ্যা, তাহলে সে কিন্তু মনে করতে পেরেছে কয়টা? 90টা। আর এই 90টার মধ্যে হচ্ছে কি 10টা ভুল করছে। তাহলে আমাদের পুনরুদ্ধারের সাফল্যাঙ্ক অর্থাৎ সাকসেস রেট অফ রিকল, সাকসেস রেট অফ রিকল হচ্ছে এই যে 90, যেটা হচ্ছে সে মনে রাখতে পারলো, যার মধ্যে আবার সে 10টা ভুল করছে। আর আমাদের মোট কি কত শব্দ বিশিষ্ট কবিতা ছিল? 100 শব্দ বিশিষ্ট, এই জন্য 100 দ্বারা ভাগ। তাহলে তার কি 80% তথ্য সে স্মৃতিতে সংরক্ষণ করতে পেরেছে। এক্ষেত্রে কিন্তু আমরা যতগুলা মনে রাখতে পারছে ভুল করছে, অর্থাৎ মনে রাখতে পারাগুলো থেকে ভুল করাগুলো বিয়োগ করবো, মোটগুলা থেকে কিন্তু না। এখানে যেমন মোট 100 শব্দের কবিতা ছিল, 100 থেকে কিন্তু বিয়োগ করি, আমরা বিয়োগ করেছি 90টি সে মনে করতে পেরেছে, আর 10টা ভুল করছে। এরপর আমরা পরবর্তী যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে কি প্রত্যাভিজ্ঞা পদ্ধতি, মেথড অফ রিকগনিশন, অর্থাৎ রিকগনাইজ করতে পারার যে সাকসেস রেট সেটা আমরা বের করব। এটার ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে কি নির্ভুল উত্তরের সংখ্যা মাইনাস ভুলের সংখ্যা। একজনকে যদি 100 শব্দ মুখস্থ করতে দেওয়া হয় এবং সেগুলোকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়, তাহলে কি সে যদি 80টা মনে করতে পারে, এইখানে যে এক্সাম্পল আছে সেটা আমি পরে আসতেছি, আমরা একটু আলোচনা করে নিই। যেমন সে যদি 80টা মনে করতে পারে এবং 20টা ভুল করে, তাহলে ওই 80 থেকে 20 বিয়োগ দিতে হবে। এটাই হচ্ছে কি নির্ভুল উত্তরের সংখ্যা মাইনাস ভুলের সংখ্যা। তো এক্ষেত্রে আমরা এখানে যে এক্সাম্পলটা আছে, যে একজনকে 100টি পাখির নাম শেখানো হলো, তারপর আরও কয়েকটি পাখির নাম পূর্বে যে 100টা পাখি শেখানো হয়েছিল তাদের সাথে মেশানো হলো। তো পরীক্ষণে দেখা গেল যে উক্ত ব্যক্তি সব কয়টি নামই নির্ভুলভাবে বেছে নিতে পেরেছে। ধরা যাক 100টা পাখির নাম শেখানো হয়েছে, সেটার সাথে পরবর্তীতে আরও 10টা নতুন পাখির নাম দিয়ে দেওয়া হলো। তখন সে ওই যে 10টা বাদ দিয়ে কারেক্ট যে 100গুলো আছে, সে 100টা সে নাম কারেক্ট গঠন বাছাই করতে পারলো। সেটা হচ্ছে প্রত্যভিজ্ঞার সাফল্যাঙ্ক, যেটা আমরা বলেছিলাম যে গুগল ম্যাপসে একটা এরিয়াকে যদি দেখানো হয়, সেটাকে পুনরায় আবার চিনতে পারার বিষয়টা, সেটাই কিন্তু হচ্ছে কি প্রত্যভিজ্ঞা। আর এই যে রিকগনাইজ করতে পারা, তাহলে সবগুলা। এখন দেখা যাক যে ধরা যাক 100র মধ্যে সে হচ্ছে 50টা কারেক্ট করলো আর 50টা ভুল করলো, তাহলে কিন্তু তার প্রত্যভিজ্ঞা হচ্ছে 0, তার রিকগনিশন হবে 0, কারণ এই যে নির্ভুল উত্তরের সংখ্যা মাইনাস ভুলের সংখ্যা, আর টোটাল হচ্ছে যে কয়টা থাকে মোট দ্রব্যের সংখ্যা দ্বারা ভাগ করলাম। তাহলে 100টার মধ্যে সে 50টা নির্ভুলভাবে নিল, 50টা ভুল করলো, তাহলে কিন্তু বলা যাচ্ছে তার প্রত্যভিজ্ঞা হচ্ছে 0, কারণ এই ক্ষেত্রে হচ্ছে ভুলের জন্য তাকে মাইনাস পয়েন্ট নিতে হবে, শুধু কারেক্টগুলোর জন্য প্লাস হবে আর ভুলের জন্য তার মাইনাস হবে। একটা কারেক্ট করলে +1, একটা ভুল করলে -1, +1 -1 বিদায় 0। তাহলে রিকগনিশনের ক্ষেত্রে কিন্তু এই মেথডটা ফলো করতে হয়। এরপর পুনর্শিক্ষণ পদ্ধতি। পুনর্শিক্ষণ পদ্ধতি জিনিসটা কি? পুনর্শিক্ষণ মানে কি রিলার্নিং, পুনরায় শেখা। আমরা কিন্তু লার্নিং সম্পর্কে একটু পড়েছিলাম। তাহলে এখানে পুনর্শিক্ষণের বিষয়টা হচ্ছে যে কোনো একটা কিছু আমাদেরকে শিখতে দেওয়া হলো, অর্থাৎ এ পদ্ধতিতে কি করা হয়, এই পুনর্শিক্ষণ পদ্ধতিকে আবার কি সঞ্চয় বা সেভিংস পদ্ধতিতেও বলা হয়, অর্থাৎ আমাদের মস্তিষ্কে কতটুকু আমরা সেভ করতে পেরেছি। তো প্রথমেই ধরা যাক একজনকে একটা কবিতা দেওয়া হলো, সে 20 বারের চেষ্টায় কবিতাটা মুখস্থ করলো। কয়েকদিন পরে দেখা গেল যে কবিতাটির কিছু অংশ সে ভুলে গেছে, তো কিন্তু সে আবার 10 বার চেষ্টা করে কবিতাটি মুখস্থ করলো। তাহলে একবার শিক্ষণ হলো, পরের বার যে আবার 10 বার চেষ্টা করলো, একবার 20 বার চেষ্টা করে শিখলো, এটা তার প্রাথমিক শিক্ষণ। তারপর যখন দ্বিতীয়বার সে আবার 10 বার চেষ্টা করে পুরো কবিতাটা আবার মুখস্থ করলো, তখন সেটাকে বলা হচ্ছে কি পুনর্শিক্ষণ। এক্ষেত্রে তার সঞ্চয় হচ্ছে কতটুকু, প্রথমে 20 বার মাইনাস 10 বার ডিভাইডেড বাই শিক্ষণের চেষ্টা, অর্থাৎ প্রথমবার যে শিক্ষণের চেষ্টা করেছিল সেটা হচ্ছে কি 20 বার, তাহলে তার 50% সে মনে রাখতে পেরেছে। এরপর দ্বিতীয়বার শিক্ষণের ক্ষেত্রে সে যদি প্রথম প্রচেষ্টাতেই শিক্ষণ সম্পন্ন হয়ে যায়, তাহলে কিন্তু তার সঞ্চয় হবে কি 100%। কিন্তু পুনর্শিক্ষণের চেষ্টা যদি পূর্বের চেষ্টার সমান হয়, তাহলে তার সঞ্চয় হয়ে যাবে 0%, অর্থাৎ কোনো পুনর্শিক্ষণ হয়নি। এখন বা কোনো সঞ্চয় হয়নি, আসলে কোনো সঞ্চয় হয়নি, পুনর্শিক্ষণ তো হয়েছে। একটা কবিতা আমি প্রথমে 20 বারের চেষ্টায় শিখলাম,
দ্বিতীয়বার কিছুদিন পরে যখন আমাকে ওই কবিতাটা আবার বলা হলো, তখন আমি একবারও চেষ্টা না করে পেরে গেলাম, তাহলে সেখানে মাইনাস হবে 0 ডিভাইডেড বাই 20 ইন্টু 100। কিন্তু দেখা গেল যে প্রথমবার আমি 20 বারে শিখেছিলাম, পরের বার আমি 10 বারে শিখেছি, তাহলে আমার অর্ধেক মনে থেকেছে বা অর্ধেক ট্রাই বেশি লেগেছে। তো সেক্ষেত্রে আমার সঞ্চয় হচ্ছে 50%। কিন্তু দেখা গেল যে প্রথমবার হচ্ছে আমার 20 বার চেষ্টা করতে হয়েছে, দ্বিতীয়বারেও দেখা গেল ওই 20 বারই চেষ্টা করতে হয়েছে, তাহলে আমার সঞ্চয় হচ্ছে কি 0%। এই জিনিসটা কিন্তু আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি, অর্থাৎ কোনো সঞ্চয়ই হয়নি। আর পুনর্শিক্ষণ মানে হচ্ছে পরবর্তীতে আমি কতটুকু শিখতে পারলাম। এরপর আসি আমরা হচ্ছে কি প্রতিক্রিয়ার গতি বা স্পিড অফ রেসপন্স সম্পর্কে যদি একটু আলোচনা করি, যে প্রতিক্রিয়ার গতির মাধ্যমেও কিন্তু কি স্মৃতি পরিমাপ করা যায়। যেমন কোনো কিছু শেখার পর শিক্ষার্থী যদি দ্রুত গতিতে তা পুনরুৎপাদন করতে পারে, তাহলে তার স্মৃতির পরিমাণ বেশি হবে। অর্থাৎ আমরা এরকম কিছু মানুষ দেখি যারা অল্প শুনে, মানে একবার শুনেই কিন্তু সেটা আবার মনে রাখতে পারে, যাদেরকে শ্রুতিধর বলা হয়, একবার শুনে মনে রাখতে পারে যারা। তো বা যে স্বল্প সময়েই তারা দ্রুত একটা জিনিস মনে করতে পারে, মনে রাখতে পারে, আবার বলতে পারে একটা জিনিস একবার শুনে। বড় একটা সেন্টেন্স দেওয়া হলো, দেখা গেল ওই একটা সেন্টেন্স বলা শেষ করলো একজন, তার সাথে সাথে সে আবার ওই সেন্টেন্সটা হুবহু বলে দিল। আবার কিছু ক্ষেত্রে আবার কিছু একটু ভুল হইতে পারে, আবার পুরাটাও বলে দিতে পারে। সেক্ষেত্রে যার প্রতিক্রিয়ার গতি বেশি তার স্মৃতি কি বেশি, তাহলে তার স্মৃতির পরিমাণ কিন্তু বেশি হবে। এভাবেই কিন্তু স্মৃতি পরিমাপ করা যায়। এটার এক্সাম্পল যদি আমরা বলি, যে একটি ধাঁধা বাড়ির কথা ধরা যাক, বাড়িতে বহু সংখ্যক কক্ষ আছে এবং বিভিন্ন কক্ষ অতিক্রম করার পর গন্তব্যস্থলে পৌঁছে যায়। গন্তব্যস্থলে পৌঁছার জন্য বিভিন্ন পথ আছে। দুজন পরীক্ষকে ধাঁধা বাড়িটি ঘুরিয়ে দেখানো হলো, তারপর দুজনকে পৃথকভাবে উক্ত বাড়িতে ছেড়ে দেওয়া হলো। গন্তব্যস্থলে পৌঁছাতে যার সময় কম লাগবে সে বেশি স্মৃতি সম্পন্ন বলে গণ্য করা হবে। যেমন একবার ঘুরে দেখার পরে বা কয়েকবার ঘুরে দেখার পরে সে এই জিনিসটা মাথায় রাখতে পেরেছে বেশি। যে বেশিক্ষণ রাখতে পারবে ওই ধাঁধাটা কিন্তু সে তত বেশি, ধাঁধা বাড়িটা তত দ্রুতই কিন্তু সে অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এরপর পুনর্গঠন পদ্ধতি। পুনর্গঠন পদ্ধতি হচ্ছে যে কোনো কিছু যেভাবে সাজানো থাকে সেভাবে সেটাকে শিখতে দেওয়া হবে, তারপর এলোমেলো করে দেওয়া হবে। এলোমেলো করে দেওয়ার পর সেটাকে আবার যখন পুনর্গঠন করতে দেওয়া হবে সে যদি পুনরায় সাজিয়ে দিতে পারে। ধরা যাক যে এই যে বিভিন্ন 10টা বস্তু ধরা যাক, 10টা বস্তু, যে দেখা গেল যে একটা কলম, তারপর খাতা, তারপর বই, এরকমভাবে বিভিন্ন বস্তু হচ্ছে এভাবে সাজিয়ে দেওয়া হলো। তারপর এটাকে এলোমেলো করে দেওয়া হলো, যে বইটাকে এখানে নিয়ে আসা হলো, খাতাটাকে শুরুতে নিয়ে আসা হলো, এইভাবে 20টা এলোমেলো করে দেওয়া হলো। তারপর বলা হলো এগুলো যেভাবে ছিল সেগুলো পূর্বের মতো সাজাও। এই জিনিসটাই হচ্ছে কি পুনর্গঠন, মেথড অফ রিকনস্ট্রাকশন। তো তারপর যখন সে হচ্ছে যে এরকম শুরুতে যে অর্ডারে সাজানো ছিল সেই অর্ডারে যদি আবার সাজাতে পারে সেটাই তার পুনর্গঠন প্রক্রিয়া। আর এই যে সঠিক স্থানে বসানো, সঠিক স্থানে সঠিক বস্তুটা রাখা, সেটার উপরেই তার সাফল্যাঙ্ক বা সাকসেস রেটটা কিন্তু ডিপেন্ড করে। এবার আসি আমরা বিস্মৃতির সম্পর্কে। বিস্মৃতি কি? স্মৃতি যদি হয় শিক্ষণ মাইনাস বিস্মৃতি, তাহলে বিস্মৃতি হবে হচ্ছে সেটাই যেটা আমরা স্মৃতি থেকে ভুলে যাই, যে জিনিসটা আমাদের মস্তিষ্কে থাকে না, আমরা মনে রাখতে পারি না, সেটাই কিন্তু মূলত আমাদের বিস্মৃতি হবে। যেমন পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের পর বিষয়বস্তুকে প্রয়োজন বোধে পুনরুদ্রেক বা প্রত্যাভিজ্ঞা করতে না পারাকে বিস্মৃতি বলে। অর্থাৎ মনে করতে না পারাটা, পুনরুদ্রেক রিকল করতে না পারাটা, রিকগনাইজ করতে না পারার যে বিষয়টা, সেটাই কিন্তু মূলত বিস্মৃতি। তাহলে আমরা যা শিখেছিলাম তার মধ্যে যেটুকু আমরা মনে রাখি, পুনরুদ্রেক করতে পারি, কি বলে প্রত্যভিজ্ঞা করতে পারি, সেটা হচ্ছে আমাদের স্মৃতি। আর যেটুকু পারি না সেটাকে বিস্মৃতি বলা হয়ে থাকে। তাহলে বিস্মৃতি হচ্ছে শিক্ষণ থেকে স্মৃতিকে বাদ দিলে যেটা আসে সেটাই। এবার আমরা যদি একটু ক্রাইডারের সংজ্ঞাটা দেখি, যে বিস্মৃতি বলতে একটি নির্দিষ্ট তথ্যকে সঠিকভাবে পুনরুৎপাদন করার অক্ষমতাকে বোঝায়। তার মানে এই যে জিনিসটা আমরা মনে রাখতে না পারাটা, সেটা পুনরায় বর্ণনা করতে না পারাটা, ব্যাখ্যা করতে না পারার জিনিসটাই কিন্তু বিস্মৃতি। তাহলে বিস্মৃতিকে আবার কি কেউ কেউ হচ্ছে স্মৃতির অবক্ষয় বা
অবদমন বলে থাকেন। কারণ বিস্মৃতি হচ্ছে কি এমন একটি প্রক্রিয়া যার ফলে অতীতের উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগের বিলুপ্তি বা অবদমন ঘটে। তাহলে উদ্দীপক প্রতিক্রিয়ার যে সংযোগ থাকে যে কোনো একটা কিছু উদ্দীপক, যেটা আমাদের যা আমরা সকল কিছু যাই দেখি তাই আমাদের জন্য আসলে সাইকোলজির ভাষায় উদ্দীপক, যা আমাদের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে এবং উদ্দীপনা থেকেই আমাদের আসে কিন্তু প্রতিক্রিয়া। এদের মধ্যে এই সংযোগটা যদি ব্যাহত হয় তাহলে কিন্তু আমরা তথ্যটা মনে রাখতে পারি না। সেটাকে বুঝছো কি স্মৃতির অবক্ষয় বা অবদমন বলা হয়ে থাকে কেউ কেউ কোনো কোনো মনোবিজ্ঞানের মতে। তাহলে এই ছিল আমাদের যে স্মৃতি গঠন থেকে শুরু করে স্মৃতির কাঠামো এবং স্মৃতির যে রেট, সাকসেস রেট, সাফল্যাঙ্ক হিসাব করা থেকে শুরু করে বিস্মৃতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা এবং বিস্তারিত আলোচনা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।